আমি যেহেতু বয়স হয়ে গেছে, আমি 1963-65 এই সময়কালে ঢাকা কলেজের ছাত্র ছিলাম। এরপর ঢাকা ইউনিভার্সিটি রসায়ন বিভাগে ভর্তি। আমরা আগের থেকেই ছাত্র রাজনীতির সাথে আমাদের গভীর সম্পর্ক ছিল। আমি যে অঞ্চল থেকে এসেছি, আপনারা নাম শুনেছেন, শিবপুর, নরসিংদী শিবপুর, শহীদ আসাদ ওখানকারই তিনি, আমরা একই গ্রামে ছিলাম। এবং শহীদ আসাদ 1969-এর আগে থেকেই এই দেশের মানুষের মুক্তির জন্য মৌলানা ভাসানীর আদর্শে প্রভাবিত হয়ে তিনি ছাত্র রাজনীতি করতেন। এবং পরবর্তীকালে তিনি কিন্তু 1969-এর 20শে জানুয়ারি তিনি শহীদ হন। এবং তার এই যে শহীদ হওয়ার ফলে কিন্তু বাংলাদেশে তারপরে আইয়ুব শাহীর পতন হয় এবং আমরা 1969-70-এর যে মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন, এইগুলোর মাধ্যমে অবশেষে বাংলাদেশের স্বাধীনতা। তা আমরা আসল রোগম কামনা করি। তার দুটি কথা বলে দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলে আমার বক্তব্যটা শেষ করব। আপনারা জানেন যে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে এবং আমরা একটা নির্বাচনের জন্য অপেক্ষমান। এর মধ্যে অনেক নতুন দলের আত্মপ্রকাশ ঘটছে, খুবই ভালো কথা। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে রাজনীতি আমরা যেই মতেই বিশ্বাস করি না কেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের আপোষহীন থাকতে হবে। এখনো সীমান্তে রক্ত ঝরছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু সেটা চাই সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। সব প্রতিবেশী সুলভ আচরণ আমরা ভারতের কাছে আশা করি। শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে আশ্রয় দিয়ে রেখেছে এবং সেখান থেকে উস্কানি হচ্ছে, নানান ধরনের বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র হচ্ছে, বাইরে ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেন সচেতন থাকি। এই অন্তর্বর্তী সরকারের 23 জন উপদেষ্টার পক্ষে সম্ভব না সবকিছু সামাল দেওয়া। প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব আছে যে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ আমরা পেয়েছি, হাজার হাজার প্রাণদানের বিনিময়ে আমরা যেন সেই শহীদের শহীদদের রক্তের সঙ্গে আমরা বেইমানি না করি। আমরা যেন মিডিয়ায়ও আমরা সেভাবে সচেতন থাকি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকি এবং আমরা সত্যিকারের একটা দেশ গঠনের যেন ইতিবাচক ভূমিকা আমরা পালন করি। মিডিয়া অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, না হলে মিডিয়া যদি সত্যনিষ্ঠ না হয় তাহলে মানুষ কিন্তু অপতথ্যের দিকে ঝুঁকবে। ফেসবুকের সমাজ মাধ্যমে যেসব গুজবের ডালপালা ছড়িয়ে যাচ্ছে তাতে দেশের সমাজের ক্ষতি হচ্ছে। আমরা যেন সত্যনিষ্ঠতার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে মিডিয়ার দায়িত্ব পালন করি, সেই অনুরোধ থাকবে। আপনাদের সবাইকে অনেক অনেক। বই লেখা হয়েছে, বিভিন্ন দিক সেই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বর্তমান ভাইস চেয়ারম্যান, এক সময়ের তুখোর ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্পাদক এবং প্রেস ক্লাবের বর্তমান সভাপতি জনাব হাসান হাফিজ এবং এই বইয়ের লেখক জনাব বিশিষ্ট লেখক জনাব জামালউদ্দিন জামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই এটুকুই, বিভিন্ন সময় একটু সুযোগ হয়েছিল কথাবার্তা বলার রাজনীতিকে কেন্দ্র করে। প্রথমত উনি ছিলেন সংবিধানের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কমিটেড এবং উনি চেইন অফ কমান্ড উনি মেনে চলেছেন। এই কারণেই আপনার 96-এ যে সমস্যা, একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছিল আপনারা জানেন। দেশে যখন আব্দুর রহমান বিশ্বাস সাহেব দেশের রাষ্ট্রপতি ছিলেন সেই সময় সেটাকে অতিক্রম করা সম্ভব হয়েছিল এবং খুব দক্ষতার সাথে তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া বিভিন্ন সময়
আমি ওনার কাছে গিয়েছি, যে জিনিসটা পেয়েছি ওনার কাছে, আমাদের যে সোসাইটি ফর পিস অ্যান্ড প্রোগ্রেস অনেক প্রোগ্রাম আমরা করেছি। সেই প্রোগ্রামগুলোর মধ্যে যেমন একটি প্রোগ্রাম ছিল, আমরা 2006-এর প্রথম দিকে করেছিলাম একটা আলোচনা সভা, আমরা নাম দিয়েছিলাম সেটা আমাদের জামাল সাহেব, আজকে যিনি লেখক, উনি এই সংগঠনের উনি মহাসচিব। আমরা বলেছিলাম যে সেই অনুষ্ঠানটি নির্বাচন 2007 সংকট ও সম্ভাবনা। আমরা 1 বছর আগে কিন্তু এই ব্যাপারে এই বিষয়টি নিয়ে আমরা ওই সময় আলাপ করেছিলাম 1/11 হওয়ার 1 বছর আগে, এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন, এবং আমরা অনেকগুলো অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান সাহেব আমাদের অনুষ্ঠানে এসেছেন, বক্তব্য দিয়েছেন, সময় দিয়েছেন, এবং সংগঠনটাকে আমরা যাতে বিভিন্নভাবে দেশের সমস্যাগুলোকে তুলে ধরি, শুধু দলীয় রাজনীতি নয়, যেন এই সংগঠনের মাধ্যমে আমরা দেশ জাতি জনগণের কল্যাণের জন্য, মুক্তির জন্য আমরা করতে পারি। তো মাঝখানে আপনার একটু গ্যাপ গিয়েছে আমাদের এই পতিত সরকারের সময়, আমরা সেইভাবে অনুষ্ঠানগুলো আমরা করতে পারি নাই। তো আমাদের ইচ্ছা আছে আবার এই অনুষ্ঠানগুলো, আবার এই ধরনের অনুষ্ঠান দেশের মানুষের কল্যাণের জন্য, দেশের যে বর্তমান যে এখন যে রাজনৈতিক অবস্থা। সহকর্মী, বড় ভাই, দলের একসময় সভাপতি কষ্টাদা, আজকে এখানে যে আলোচনা করলেন যারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের কবি, প্রেস ক্লাবের সভাপতি, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকার সম্পাদক আমার হাসান হাফিজ, অত্যন্ত প্রবীণ মানুষ, ছাত্র আন্দোলনে ছিলেন, রাজনৈতিক আন্দোলন ছিলেন, কিন্তু শিক্ষক আমাদের ইসলামউদ্দিন সাহেব, অন্যান্য আলোচক বৃন্দের সঙ্গে আজকে যিনি এই বইটি লিখেছেন, জামাল উদ্দিন জামাল। একসময় আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, পাশাপাশি থেকে আন্দোলন করেছি, বিপ্লবী ছাত্ররা অন্যতম নেতা। এই সংগঠনটি একসময় আমি নিজেও করেছি, এবং সুধী মন্ডলী, সাংবাদিক মন্ডল, আসসালামু আলাইকুম। একটা কথা সিরিয়াসলি না নিলেও হয়, তারপরে বলি, একাধিকবার আমরা দাঁড়িয়ে এই বইয়ের পরিচিতি ছবি তোলার জন্য আমরা একাধিকবার দাঁড়িয়ে, এটাই আমাদের সমাজের চালচিত্র। ঠিক সময় আমরা সবাই একসঙ্গে হাজির হই না, কিন্তু ধরে নিই মিলিটারিরা এটা করবে। মিলিটারিরা ঠিক সময় প্যারেডে যান, ঘুমাতে যান, ঘুম থেকে ওঠেন। তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণ জীবন ব্যবস্থার একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, তিনি স্বাধীনতার ঘোষক। তার ঘোষক হওয়ার কথা ছিল না, ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। ঠিক সময় ঠিক ঘোষণাটা দিতে পারেননি। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত, তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোনো কারণে। কিন্তু শহীদ জিয়া রহমান সামরিক ব্যক্তিত্ব, ইতিহাসের মহানায়ক, আমি জানি না, এটা আপনারা নির্ধারণ করবেন। ঠিক সময়ে ঠিক ঘোষণাটি তিনি দিয়েছিলেন। রেডিও সামনে বসে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। এইরকমই একজন মানুষ, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমি খুব কাছ থেকে, কারণ তিনি এখনো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিছানায় আছেন, সময় তাকে শক্ত মক্ত এবং দৃঢ় ব্যক্তিত্বটাকে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন। সময় তাকে যাই করুক না কেন, তিনি ইতিহাসের বর্ণাঢ্য একটি চরিত্র। সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন, জামাল উদ্দিন, আমাদের কাছাকাছি মানুষ, আমি তাকে
শুরুতেই ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরাও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, একেবারে চটি বই যাকে বলে। এরপর সেই বইয়ে উল্লেখ করেছিলেন, আমরা তার নিজের জবানিতেও শুনেছিলাম, যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে। তিনি খুব সরল ভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোন জায়গায় দেখি। এই একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতি, চীন যে উন্নয়নের প্রতি, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্ব থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন। সেই চীনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান শুধু যাননি, চীনকে তিনি জয় করেছিলেন, ভাষাকে জয় করেছিলেন। বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না, লিখতেও পারতেন। চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রেট হলে, যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তির ছবি আছে, সেখানেও আমাদের মাহবুবুর রহমান লেফটেন্যান্ট জেনারেলের ছবি আছে। অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। আমি এই জন্য মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সালাম এবং সমর্থন জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে। কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করেছে, যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রের হত্যা করেছে, মঈন আহমেদ গণতন্ত্রের হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি যে তিনি আরেকবার ৭৫ পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছেন, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছেন। 4টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছিলেন, সবকিছু নিয়ন্ত্রিত করে, সবকিছু নিষিদ্ধ করেছিলেন, তিনি আজীবন ক্ষমতায় থাকা যায়। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমানকে 96-এ এখানেই আলোচনা হয়েছিল। তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এর মধ্যে আপনারা সেনাবাহিনী একেবারে পাশাপাশি খারাপ লোক আছে, ভালো লোক আছে। সেই ভালো লোকদের মধ্যে একজন আছে মাহবুবুর রহমান। বন্ধুরা, শাসন ব্যবস্থা তো 90-তে গণপ্রদান, এটা প্রথম গণপ্রদান। আজকে যারা গণপ্রদান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন, জাতিকে মুক্ত করেছেন, রাজনীতিকে মুক্তি করেছেন, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ, এই জাতির ভবিষ্যৎ। তারা পুনর্নির্মাণে নিজেদেরকে উৎসর্গ করেছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছে, এটা আমাদের জন্য লজ্জার। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে।
সমস্যার কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা যায়। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে আমরা বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশিভাবে নিয়ে যায় ষড়যন্ত্রের কারণে লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় না, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি না। হ্যাঁ, বাজার নিয়ন্ত্রণ করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলেও কাটত। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। আজকে এখানে আমাদের ফকির আলমগীর মহাসচিব বিএনপি তার থাকার কথা ছিল, তিনি থাকলে দিল্লি থেকে আমরা দাওয়াত করতাম। মাহবুব রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের জামাই, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরো হয়তো বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরে জানতে পারতাম। আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুব মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার সেটা উদ্যোগ গ্রহণ করবে। এটা যাতে কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য, ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল আছে, শ্রেণী পেশা নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, আর জামালউদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের পড়তে যেতে এটি আমাদের এখানে আমাদের হোসেন ভাই এবং আমাদের হাসান আফিজি বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নেবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক পিছিয়ে, শুধু পাঠ্য বই না অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হতে পারে, যেটা জামালউদ্দিন নিজে উদ্যোগে এসে, আমি তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ বন্ধুরা, আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় পার্শ্ববর্তী দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবে। আমার কোন কারণে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।